D8 সম্মেলনে যোগ দিতে মিশরের পথে প্রধান উপদেষ্টা একাধিক রাষ্ট্র ও সরকার প্রধানের সাথে করবেন সাইডলাইন বৈঠক। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন ও চ্যালেঞ্জ নিয়ে এগুচ্ছে অন্তর্বর্তী সরকার। যমুনাকে জানালেন তথ্য উপদেষ্টা, জনগণের প্রত্যাশা বাস্তবায়নই লক্ষ্য। জুলাই গণঅভ্যুত্থান আমরা যেই প্রত্যাশা নিয়ে করেছি সেটার প্রতিফলন সমাজের রাষ্ট্রের সর্বসেক্টরে হবে। আমরা যারা ব্যক্তিগতভাবে এই আন্দোলনের সাথে জড়িত ছিলাম, আমাদের জীবন চিন্তায় তো সেই পরিবর্তনটা অবশ্যই এসেছে। তত্ত্বাবধায়ক সরকার বিলোপের বিধান অবৈধ, গণভোট সহ সংবিধান সংস্কারের ধারাগুলো ফিরিয়ে আনলেন হাইকোর্ট। গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার একটা গুরুত্বপূর্ণ দ্বার উন্মোচিত হলো। কেয়ারটেকার গভর্নমেন্ট বলছেন সংবিধানের মৌলিক কাঠামোতে রূপান্তরিত হয়েছে। ভোটের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করা না গেলে বিফলে যাবে গণ অভ্যুত্থান, মন্তব্য তারেক রহমানের। বিএনপিকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ। জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে বিভিন্ন সময় ষড়যন্ত্র হয়েছে। ষড়যন্ত্রের অংশ হিসাবে আমাদের ভিতরে অনেক এজেন্ট ঢুকিয়ে দিয়েছে। এইগুলা ব্যাপারেও আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। আজও নিশ্চিত হয়নি বিদেশগামী কর্মীদের অধিকার। অদক্ষতা আর নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতাকে দায়ী করছেন বিশ্লেষকরা। এজেন্সিগুলোকে দায়বদ্ধ করার পরামর্শ। দাপট বাড়ছে বিটকয়েনের। যুক্তরাষ্ট্রের 4 সপ্তাহে 45% বেড়েছে বিনিময় মূল্য। বাংলাদেশে লেনদেন এখনো শাস্তিযোগ্য অপরাধ। সেন্ট মার্টিনে আশঙ্কাজনক হারে কমেছে পর্যটক, ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় স্থানীয়রা। লোকসানে হোটেল রিসোর্ট ব্যবসায়ীরাও। ম্যাক্সিমাম 3টা প্রপার্টিতে হয়তো আজকে আমার গেস্ট আছে, বাকিগুলো আমার ফাঁকা পড়ে আছে। যদি সালমানি আসলে পাসপোর্ট লাগে, ভিসা লাগলে তো পর্যটক কোনোদিন আসবে না। পুরাপুরি যদি 4 মাস পাইতাম, কোনো রকম আমরা চলতে বাচ্চাকে চালিয়ে খাইতে পারতাম। অর্থনৈতিক সহযোগিতামূলক দেশগুলোর সম্মেলন D8-এ যোগ দিতে মিশরের পথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দিবাগত রাত 1:20 তাকে বহনকারী বিমানটি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। সম্মেলনে বাংলাদেশ ছাড়াও আরও কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান যোগ দেবেন। একাধিক দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাইডলাইন বৈঠক হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার। বলেন, D8 সম্মেলন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। দেশের অর্থনৈতিক খাতে গতিশীলতা আনতে এটি সহায়ক ভূমিকা পালন করবে। গেল 30 অক্টোবর বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমি সম্মেলনে যোগ দিতে দেশটির প্রেসিডেন্টের আমন্ত্রণপত্র ডক্টর ইউনূসের কাছে হস্তান্তর করেন। গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ নিয়ে স্বপ্নে বিভোর দেশবাসী। সেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব যাদের কাঁধে, তাদের একজন উপদেষ্টা নাহিদ ইসলাম। সরকারের নীতি নির্ধারণী জায়গায় তার যেমন রয়েছে ব্যস্ততা, তেমনি ছাত্র জনতার আন্দোলনে হতাহতদের নিয়েও রয়েছে চিন্তা। গেল 4 মাসে দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা কেমন ছিল, সবকিছু নিয়ে সহকর্মী লামিয়া তিথির সাথে খোলামেলা আলাপ করেছেন তিনি। ক্যামেরায় ছিলেন তানভীর মোর্শেদ। শেখ হাসিনার পতনের দাবিতে যখন রাজপথ উত্তাল, তখন থেকেই আলাদা আলোয় উজ্জ্বল ছিলেন নাহিদ ইসলাম। গণ অভ্যুত্থান পরবর্তী সরকারে যিনি এখন তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার গুরুদায়িত্ব সামলাচ্ছেন শক্ত হাতে। নাহিদদের মতো তরুণের কাছে পাহাড় সম প্রত্যাশা নতুন বাংলাদেশ নিয়ে। সেই প্রত্যাশার চাপ কতটা অনুভব করছেন তিনি? গেল 4 মাসেই বা কি কাজ করলেন? এইটাই আমাদের প্রত্যাশা যে এই যে জুলাই গণ অভ্যুত্থান আমরা যেই প্রত্যাশা নিয়ে করেছি সেটার প্রতিফলন সমাজের রাষ্ট্রের সর্বসেক্টরে হবে। আমরা যারা ব্যক্তিগতভাবে এই আন্দোলনের সাথে জড়িত ছিলাম, আমাদের জীবন চিন্তায় তো সেই পরিবর্তনটা অবশ্যই এসেছে। মানুষের অনেক প্রত্যাশা, তো সেই প্রত্যাশার আর হয়তো আমরা ছুঁতে পারি নাই, কিন্তু আমরা ধীরে ধীরে আমাদের কাজগুলো করছি। আমাদের সরকারের পক্ষ থেকে সংস্কার কমিশন হয়েছে এবং আমরা ইন্টারনেট দাম কমানোর উদ্যোগ নিয়েছি। হয়তো আরও কিছুদিনের মধ্যে এটা আমরা জনগণের কাছে সেই উপকারটা পৌঁছাতে পারবো। আওয়ামী শাসনামল নিয়ে অভিযোগ বিস্তর। সে সময় নেওয়া প্রকল্পগুলোর কি হবে? নাহিদের সাফ জবাব, অপ্রয়োজনীয় হলেই সেটা ছেঁটে ফেলতে দ্বিধা করবে না অন্তর্বর্তী সরকার। বিগত 15 বছরের সকল প্রকল্পর আমরা একটি পর্যালোচনা করেছি এবং দুর্নীতির জায়গাগুলো বের করেছি এবং সেই অনুযায়ী শাস্তি প্রদান করা হচ্ছে।
এবং আমরা যে অপ্রয়োজনীয় প্রকল্পগুলো সেই প্রকল্পগুলো আমরা বাদ দিচ্ছি। অন্তর্বর্তী সরকার বারবার বলে এসেছে তারা দায়বদ্ধ জুলাই বিপ্লবের শহীদ আর আহতদের প্রতি। তাদের নিয়েই বা কি পরিকল্পনা বর্তমান সরকারের? এই সরকারের সর্বপ্রথম প্রায়োরিটি হচ্ছে এই জুলাই শহীদ, তাদের পরিবার এবং যে আহত তাদের জন্য কাজ করা, এবং এই অন্তর্বর্তীকালীন সরকার থাকার সময় অবশ্যই তাদের পরবর্তী যারা আহত রয়েছে এবং শহীদ পরিবার রয়েছে তাদের পরবর্তী জীবনের নিশ্চয়তা আমরা করে যাব, এটা তাদের প্রতি আমাদের কমিটমেন্ট। স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা নিয়েও ক্ষুব্ধ উপদেষ্টা নাহিদ। বলেন, জুলাই আন্দোলনে আহতদের শুরুর দিকে ভালো করে চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি, যদিও পরে সেটি গুরুত্বের সাথে নিয়ে সুচিকিৎসা নিশ্চিতের ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা সেইটারই একটা প্রতিফলন আসলে ক্ষেত্রেও ঘটছে, কারণ আমাদের আহতরা তো আসলে সারা দেশে ছড়িয়ে আছে। ডিসেম্বর একটা টাইমলাইন, আমরা এই ডিসেম্বরের মধ্যেই আমরা আশা করছি যে সেই কাজটা দৃশ্যমান হবে, এবং এছাড়া হচ্ছে তাদের পুরো লাইফ টাইম যে ধরনের স্বাস্থ্য এবং আর্থিক সুবিধাগুলো দেওয়া যায়, পুনর্বাসনের পরিকল্পনাটা এখন তৈরি হচ্ছে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। সড়ক অবরোধের মাধ্যমে ব্যবসা করায় রাজধানীর কাপ্তান বাজারে দিন-রাত থাকে যানজট। অবৈধ দোকান উচ্ছেদে মঙ্গলবার অভিযানের নামে যৌথ বাহিনী। এ সময় সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়, দোকানপাট করা হয় জরিমানাও। তবে ব্যবসায়ীদের দাবি, প্রতিদিন লক্ষাধিক টাকা চাঁদা দিয়েই চলে ব্যবসা। বিস্তারিত প্রতিবেদনে। রাত 12টা, যৌথ বাহিনীর অভিযান শুরু হলে ক্যামেরা দেখে এভাবেই দৌড়ে পালান মুরগি ব্যবসায়ীরা। মঙ্গলবার রাজধানীর কাপ্তান বাজারের চিত্র এটি। সড়ক বন্ধ করে প্রতিদিন এভাবেই চলে মুরগির বাজার। অবৈধ এই মুরগির বাজার উৎখাত করতে নিরাপদ সড়ক আন্দোলনের সমন্বয়ে অভিযানের নামে যৌথ বাহিনী। উচ্ছেদ করা হয় রাস্তার পাশের ব্যবসায়ীদের। এ সময় জব্দ করা হয় বেশ কয়েকটি দোকানের মুরগির খাঁচা। ব্যবসায়ীরা জানান, ইজারা নিয়েই দোকানের অনুমোদন দিয়েছে সিটি কর্পোরেশন। কাপ্তান বাজার পোল্ট্রি মুরগি ব্যবসায়ী সভাপতির দাবি, দক্ষিণ সিটি কর্পোরেশনকে প্রতিদিন লক্ষাধিক টাকা চাঁদা দেন তারা। যানজট হয়তো, কিন্তু এটা আমরা ক্লিয়ার রাখছি, 8 জন লাইনম্যান রাখছি। একবার আমাদের এখানে ঝামেলা হয়েছিল প্রায় 1-1.5 মাস আগে, তখন আমরা রাস্তাটা ক্লিয়ার রাখছি। সিটি কর্পোরেশন আমরা টাকা দিই, আমরা অন্য কারো টাকা দিই না। সিটি কর্পোরেশন জি 1 লক্ষ কত টাকা প্রতিদিন জমা হয় সিটি কর্পোরেশনে, যে খাসের জন্য। এই টাকাটা কে নেয়? সিটি কর্পোরেশন নেয়। অভিযান শেষে সড়কের উপরে রাখা 5টি ট্রাককে মোট 25,000 টাকা জরিমানা করা হয়। ইজারার মেয়াদ অতিক্রম হয়েছে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। জনগণের জন্য চলাচলের জন্য সম্পূর্ণরূপে উন্মুক্ত থাকে, সেটি যেন কোনোভাবেই প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে, সেই জন্য আমরা এই অভিযানটা পরিচালনা করেছি, এবং ভবিষ্যতে নিয়মিতভাবেই এই অভিযান পরিচালিত হবে ইনশাআল্লাহ। অভিযানের এক পর্যায়ে রাস্তার পাশে রাখা ভ্যান উচ্ছেদের সময় ক্ষিপ্ত হয়ে যান ব্যবসায়ীরা। বাকবিতণ্ডায় জড়ান আইন শৃঙ্খলা বাহিনীর সাথে। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ বেশ কিছু বিষয়ে সংবিধানের ৫ম সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বাতিল প্রশ্নে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। পর্যবেক্ষণে বলা হয়, ৫ম সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামো ধ্বংস করা হয়। হাইকোর্টের পর্যবেক্ষণে আরও বলা হয়, সংবিধানের মূল সৌন্দর্য হল জনগণের ক্ষমতায়ন। জানান, তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে হয়েছিল, এজন্য এটি সংবিধানের মৌলিক ভিত্তি হয়ে গেছে। বলা হয়, রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। পর্যবেক্ষণে আরও বলা হয়, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই পারবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। গেল 5 ডিসেম্বর এই মর্মে জারিকৃত রুলের রায়ের জন্য মঙ্গলবার দিন ধার্য করেন হাইকোর্ট। এর আগে দীর্ঘ 23 কার্যদিবস হয় শুনানি। ত্রয়োদশ সংশোধনী অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে যে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে যে কর্তৃত্ববাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছিলেন, তিনি এটিকে রেস্টোর করেছেন। দ্বিতীয়ত, গণভোটের বিধানকে বাতিল করে দেওয়া হয়েছিল, সেটিকেও আজকে রেস্টোর করা হলো। তারা বলেছেন যে এই যে 15th অ্যামেন্ডমেন্ট যেটা করা হয়েছে, এটা জনগণের কোনো ইচ্ছার প্রতিফলন ছিল না। কেয়ারটেকার গভর্নমেন্টের
বাতিল যেটা, এই বাতিল করাটা অবৈধ হয়েছে, এখানে উদ্দেশ্য পরিণত হয়েছে এবং ওনারা রেফারেন্স হিসেবে বলেছেন গত 3টি নির্বাচন কিভাবে হয়েছে, কিভাবে গণতন্ত্র নির্বাসিত হয়েছে। স্পষ্টভাবে নির্বাচনী রোডম্যাপ দেওয়া হয়েছে, সংস্কারের উপর নির্ভর করবে নির্দিষ্ট তারিখ। 2026 সালে 30 জুন বা কাছাকাছি সময়ে জাতীয় নির্বাচন হবে, এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ছিল সংবাদ সম্মেলন, সেখানেই প্রেস সচিব বলেন, যারা হত্যাযজ্ঞ ও গুমের সাথে জড়িত তাদের অবশ্যই বিচার হবে। রাজনীতিক বা নিরাপত্তা সংস্থার সদস্যরাও ছাড় পাবেন না। ওবায়দুল কাদের পালিয়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, আদৌ 3 মাস তিনি দেশে ছিলেন কিনা সেটি খতিয়ে দেখার বিষয়। শিক্ষা খাতকে দুর্নীতিমুক্ত করতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলেও জানান শফিকুল আলম। বলেন, শিক্ষার মতো প্রয়োজনীয় খাতে বিনিয়োগ না করে বিগত সরকার অপ্রয়োজনীয় খাতে বিনিয়োগ করেছে। এক্সাক্ট ডেট কি এটা তো সত্যিকার অর্থে অনেক ক্ষেত্রে এটা ডিপেন্ড করবে রিফর্মের উপর, বাট উনি একটা মানে টাইম একটা দিয়ে দিয়েছেন। এর চেয়ে আর ক্লিয়ার রোড ম্যাপ আর কি হতে পারে? আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে 2026-এর জুনের 30 তারিখের মধ্যে। নির্বাচনের সম্ভাব্য ডেডলাইনকে স্বাগত জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্টজনেরা, তবে আরও স্পষ্ট রোডম্যাপের কথা বলছে জামায়াত ইসলামী। নাগরিক ঐক্যের সভাপতি বলেন, এত মানুষের ত্যাগের পর যেন তেনভাবে নির্বাচন নয়। সরকার ঠিক ওরকম করে প্রশাসন সহ সার্বিক বিষয় গুছিয়ে উঠতে পারছে না, তো বিলম্ব করা আবার ভালো নয়, যেহেতু অনির্বাচিত সরকার। সেই হিসেবে আমরা বলছি যে প্রয়োজনীয় সংস্কার করতে হবে। রোডম্যাপ হলে একটা সুনির্দিষ্ট বক্তব্য থাকবে, লক্ষ্যমাত্রা থাকবে, টার্গেট থাকবে, সেই টার্গেটে সরকার কাজ করবে। একটা অস্পষ্ট বক্তব্যের কারণে এটা কিন্তু জাতির কাছে ক্লিয়ার হয় নাই যে নির্বাচন আসলে কোন সময় হচ্ছে। অধ্যাদেশ শুধু হবে না, আপনাকে গণভোটে যেতে হবে। তারপরে গণভোটও যে পরিবর্তনের সম্মুখীন হয় না তা না, আপনি সবকিছু পরিবর্তন করা যেতে পারে। এর জন্য সেই কালচার তৈরি করতে হবে। অতীতের যে কোনো সময়ের তুলনায় এবারের নির্বাচন কঠিন হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, দলীয় নেতাকর্মীরা যদি ভাবেন সহজেই এবারের নির্বাচন পার হবেন, তাহলে সেটি ভুল। 31 দফা নিয়ে 3 জেলায় ভার্চুয়ালি যোগ দেন কর্মশালায়। তারেক রহমান আরও বলেন, বিএনপিকে নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে, তাই সতর্ক থাকতে হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির 31 দফা নিয়ে কর্মশালা শুরু হয় সকালে। ঢাকা বিভাগের 3 জেলার প্রতিনিধিরা এতে যোগ দেন। দিনব্যাপী আলোচনায় নানা মতামত উঠে আসে 31 দফা বাস্তবায়ন আর সেটা জনগণের কাছে পৌঁছানো নিয়ে। কর্মশালায় অনলাইনে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 3 জেলার নির্বাচিত কয়েকজন নেতার প্রশ্নের জবাব দেন তিনি। বলেন, সমমনা দলের মতামতের প্রতিফলন এই 31 দফা। জনগণের ভোটের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, তা না হলে আন্দোলন ব্যর্থ হবে বলে মন্তব্য করেন তারেক রহমান। অনেক রাজনৈতিক দল অনেকের হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপি এখন দেশের বেশিরভাগ মানুষের পছন্দের দল দাবি করে তারেক রহমান বলেন, নিজের স্বার্থ হাসিলের জন্য কেউ যেন দলকে ব্যবহার করতে না পারে। আমাদের ভেতরে যদি কেউ নিজের স্বার্থ হাসিলের জন্য এই আস্থাকে আঘাত করে, এই আস্থাকে, বিশ্বাসকে, জনগণের আস্থা বিশ্বাসকে নষ্ট করে, প্রত্যেকের প্রতি আমার নির্দেশনা থাকবে, শক্ত হাতে সেই লোকগুলোকে দমন করতে হবে। তারেক রহমান বলেন, বিএনপি নির্বাচন চায়, সেটাতে লুকোছাপার কিছু নেই, তবে আগামী নির্বাচন সহজ হবে না। আপনাদেরকে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, কেউ যদি মনে মনে ভেবে থাকেন আরে এখানে তো প্রধান প্রতিপক্ষ নাই অথবা দুর্বল হয়ে গেছে, নির্বাচন খুব সহজ হবে, নো 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 এন্ড নো। এই নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনের থেকে অনেক 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 কঠিন হবে। বিএনপির প্রতিনিধি হিসেবে নেতাদের মানুষের আস্থা অর্জনের আহ্বান জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অবশ্যই আমাদেরকে করতে হবে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। লালমনিরহাট সদরের কয়েকটি ইউনিয়নে একচ্ছত্র আধিপত্য ছিল ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আমিনুল খানের। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, লুটপাট সহ অভিযোগের শেষ নেই। নির্যাতনের শিকার হয়েছেন নিজ দলের নেতাকর্মীরাও। স্থানীয়রা বলছেন, জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতার প্রশ্রয়ে বেপরোয়া হয়ে ওঠেন আমিনুল।
লালমনিরহাট সদরের মহেন্দ্রনগর ইউনিয়নের রেলগেট এলাকায় এই বাড়িতে বসবাস করতেন ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু মিয়া। গেল বছর বাড়িটিতে ভাঙচুর চালায় ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আমিনুল খানের লোকজন। ইট বাদে কিছুই অবশিষ্ট রাখেনি হামলাকারীরা। পরিবারের অভিযোগ, আমিনুলের কথা মতো আওয়ামী লীগে যোগ না দেয়ায় বাড়ি ভাঙচুরের পাশাপাশি রাজুকে বেদম মারপিট করা হয়। এখনো আমাদের মাথার উপর কোনো ছাদ নাই, আমি আর কোনো মানুষের বাসায় আছি। হাত পা ভাঙ্গা রক কাটা দিছিল, ডান হাতের রক কাটা দিছে, যে হাতটা এখনো আর ভাঙ্গা আছে, ঠিক হয়নি, হাত এখনো কোনো কর্ম করতে পারে না। স্থানীয়রা বলছেন, এক সময়ের পান দোকানদার আমিনুল 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর হারাটি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হন, কিন্তু নিজেকে পরিচয় দিতেন বড় নেতা হিসেবে। সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে হারাটি, মহেন্দ্রনগর ও গোকুন্ডা ইউনিয়নে ত্রাস হয়ে ওঠেন আমিনুল। সরকার পতনের আগ পর্যন্ত হত্যা, অপহরণ, চাঁদাবাজি, লুটপাট সহ বিস্তর অভিযোগ তার বিরুদ্ধে। গরুর দোকানের সামনে আমার হাতটা ভেঙে দেয়, ওখানে যখন মিস করলো লাশ করতে পারলো না। আবার 17 নভেম্বর 2023 রোজ শুক্রবার এই টাইমের মধ্যে, এর আগেই আমাকে এখানে হত্যা করতে ধরছিল। আর হি আমাকে মারধর করি, লাইট ফাইট ভাঙে দিয়ে, এখান থেকে ভাঙে দিয়ে তারপরের দিন থেকে পুকুরে মাছ নাই। এটা হলো আমিনুল খানের একটা টর্চার সেল নামে পরিচিত। নানান ধরনের নির্যাতন, ডাংমার করে জমি লেখে নেওয়া থেকে শুরু করে আপনার মনে করেন যে টাকা পয়সা, তারপর আপনার পুকুর লেখে নেওয়া, মানে এ ধরনের কার্যকলাপগুলো এখানেই হতো। স্থানীয় শ্রমিক লীগের এক নেতাকে হত্যার দায়ে গেল অক্টোবরে আমিনুলকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। পুলিশের তথ্য অনুযায়ী তার বিরুদ্ধে 4টি হত্যা সহ 17টি মামলা রয়েছে। অভিযোগ আছে, জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতার প্রশ্রয়ে অপ্রতিরোধ্য হয়ে ওঠেন আমিনুল। আমিনুল খা বুলেটকে যেভাবে মারছে, নিঃসঙ্গভাবে মারছে, যে পিস পিস করে খুবই মারছে। 4 লক্ষ টাকা ডিমান্ড করে, 4 লক্ষ টাকা আমার দেওয়া লাগবে। আমার অপরাধ, আমি ওই এক সময় বিএমপি করতাম, 50,000 টাকা নেওয়ার পর পরে আমাকে ছাড়ি দেয়। মহেন্দ্রনগর ইউনিয়ন, হারাড়ি ইউনিয়ন, গোকুন্ডা ইউনিয়নে যেটা সে তাণ্ডব চালাইছে তার বাহিনী দিয়া, সেই বাহিনী দিয়ে তাণ্ডব দিয়ে এই এলাকার মানে বাড়িতে কেউ শান্তিভাবে ঘুমাইতে পারে নাই। সরকার পতনের পর থেকে পলাতক আমিনুল। তার বাড়িতে ভাঙচুর চালানোর পর আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। জাহিদ হাসান, যমুনা নিউজ। মামলার এজাহারের শুধু নামের মিল, এ কারণেই যেতে হয়েছে কারাগারে। শরীয়তপুরের স্বপন খান জামিনে মুক্ত হয়ে বিদেশে গেছেন, কিন্তু 1 যুগ ধরে পাননি মামলা থেকে রেহাই। তার নামে জারি হয়েছে ওয়ারেন্ট, অথচ মামলার মূল আসামির খোঁজ মিলেছে যমুনার অনুসন্ধানে। আইনজীবী আর স্বজনরা বলছেন, পুলিশের গাফিলতির কারণে নিরপরাধ মানুষ 1 যুগ ধরে অপরাধের গ্লানি আর মামলার বোঝা বয়ে বেড়াচ্ছেন। শরীয়তপুরের জাজিরার মতিসাগর এলাকার মালেক খানের ছেলে স্বপন খান। পুলিশের কোনো অপরাধের তালিকায় নাম নেই তার। পরিবারের অভিযোগ, এক আসামির নাম এবং বাবার নামের সাথে কাকতালীয়ভাবে মিলে গেছে তথ্য, তাই গ্রেফতার হতে হয়েছে স্বপনকে। মামলার নথি বিশ্লেষণে দেখা যায় 2009 সালের 13 ডিসেম্বর গুলশান থানার একটি অস্ত্র মামলায় আসামি করা হয় স্বপন খান ওরফে সুমন খানকে। 2012 সালে ওই মামলায় গ্রেফতার করা হয় মতিসাগর গ্রামের দিনমজুর স্বপন খানকে। 26 দিন কারাভোগ শেষে জামিন মিললেও মামলা থেকে অব্যাহতি পাননি স্বপন। পরিবারের অভিযোগ, এই মামলার মূল আসামি একই উপজেলার পার্শ্ববর্তী হামগাঁও এলাকার স্বপন খান ওরফে সুমন খান অন্য মামলায় কারাগারে রয়েছেন। অভিযোগপত্রের স্থলে নাম ও এলাকার নাম মিল থাকায় 1 যুগ ধরে মামলার বোঝা টানতে গিয়ে নিঃস্ব পরিবারটি। আমি টিউশনি করতাম, ওইভাবে পড়াশোনা করে চালাইতাম। আমার আব্বু কৃষিকাজ করতো, তা আমার যারা আছে, আমার দাদা আছে, আমার সবাই মিলাঝিলা ঋণ করে কিস্তি উঠায় আমার আব্বুর বাইরে পাঠায় দেয়, কারণ তাছাড়া আমাদের ফ্যামিলি চলতে পারতেছে না। সরকার করতেছে, জজ করতেছে, মূল আসামি ধরা না পারলে আমরা এই আসামি ছাড়তে পাই না, আর উকিল চেষ্টা করতেছে তদন্ত করে দেখ যে সে যদি আসামি হয় তার সাথে আমি থাকবো না। এর আগে 500 জমা দেওয়া ছিল বিদেশ যাওয়ার জন্য, সে ওইখানে চলে গেছে, এখন তার নামে ওয়ারেন্ট হয়ে গেছে। আবার আমরা চাই বাবা তার মুক্তি চাই, আমরা শান্তি চাই। প্রকৃত আসামি স্বপন খান ওরফে সুমন খান সম্পর্কে খোঁজ নিতে হামগাঁও এলাকায় তার বাড়িতে গেলেও পাওয়া যায়নি কাউকেই। জানা যায় দীর্ঘ কয়েক বছর ধরেই এলাকায় আসে না তারা। তার বিরুদ্ধে রয়েছে প্রতারণা, চাঁদাবাজি সহ নানা অভিযোগ। স্বপন খান প্রায় 4-5 বছর ধরে দেশে আসে না, জানি ঢাকা থাকে, আর এখন আমরা শুনছি যে সে জেলে আছে। তার মা আছে, ছেলে আছে, স্ত্রী আছে, আর ঢাকা থাকে আর কি। সে ব্যাংক ডাকাতিরই সে আছে 8-10 বছর ধরে, তার আমরা দেখি না, অথচ তার এটাতে কিভাবে জড়াইছে এটা আমরা বলতে পারি না। সে ঢাকায় জেলখানে আছে। পুলিশ রেকর্ডে থাকা ছবি বিশ্লেষণে দেখা যায় 2 স্বপনের অস্তিত্ব স্পষ্টতই ভিন্ন।
এমন পরিস্থিতির জন্য পুলিশের গাফিলতিকে দুষছেন এই আইনজীবী। শুধু একটি স্বপন খানের উপরে ভিত্তি করে তদন্তকারী কর্মকর্তা তার দায়িত্বের অবহেলা করেছেন বলে আমি মনে করি। কারণ উনি যদি প্রকৃতপক্ষে এই স্বপন খানের ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন যাচাই বাছাই করতেন, তাহলে উনি প্রকৃত রহস্য উন্মোচন করতে পারতেন। বিষয়টি নতুনভাবে খতিয়ে দেখার আশ্বাস জেলা পুলিশের। এটা আমরা যেটা জেনেছি অনেক আগের ঘটনা, 2009 সনের। তো এই বিষয়ে আমাদের কাছে এখনও কোনো আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের কেউ কোনো তথ্য চায়নি। যদি চায় তো সেক্ষেত্রে আমরা বিষয়টা প্রকৃতপক্ষে যিনি দোষী তাকে আমরা আইডেন্টিফাই করে আমরা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। পুলিশ ও আদালতের হস্তক্ষেপে সুষ্ঠু তদন্তের মাধ্যমে মিথ্যা মামলা থেকে অব্যাহতি চায় স্বপনের পরিবার। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। অর্থনীতিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখার পরও বিদেশগামী কর্মীদের অধিকার নিশ্চিত হয়নি আজও। অভিবাসন ব্যয়ের তালিকায় শীর্ষে বাংলাদেশ, কিন্তু পারিশ্রমিকে উল্টো চিত্র। অদক্ষতার পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতাকে দায়ী করছেন বিশ্লেষকরা। বলছেন রিক্রুটিং এজেন্সিগুলো দায়বদ্ধ নয়, সে কারণেই বিদেশগামী কর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা যাচ্ছে না। কর্মীদের সুরক্ষায় আইন বাস্তবায়নেও তারা গুরুত্ব দেন। ভাগ্য বদলের আশায় বিদেশে পাড়ি জমিয়েছেন প্রায় 1.5 কোটি বাংলাদেশি। দেশের উন্নয়নে বড় অবদানও রাখছেন প্রবাসীরা। তাদের পাঠানো রেমিটেন্সের উপর ভর করেই শক্তিশালী অবস্থানে দেশের অর্থনীতি। নানা সংকটের মধ্যেও সুখবর অভিবাসন খাতে। করোনার পর বেড়েছে বিদেশে কর্মী যাওয়ার সংখ্যা, সাথে প্রবাসী আয়। রাজনৈতিক অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্যেও চলতি বছরের 11 মাসে বিদেশে কর্মসংস্থান হয়েছে 9 লাখের বেশি। মাসে গড়ে $2 বিলিয়ন উপরে এসেছে রেমিটেন্স। কিন্তু বরাবরই উপেক্ষিত প্রবাসী কর্মীরা। একজন অভিবাসী কর্মী কিন্তু তার সুরক্ষা শুধুমাত্র যে আমরা তাকে যাবার সময় সম্মান দেওয়া, ভিআইপি লাউঞ্জে বসা, সেটা না। তার নিরাপদ অভিবাসন নিশ্চিত হচ্ছে কিনা, সে সেখানে গিয়ে ঠিকমতো বেতন পাচ্ছে কিনা, তার কর্মপরিবেশ, শোভন কর্মপরিবেশ ঠিক আছে কিনা, সে ওখান থেকে যে বিদেশ থেকে যে শ্রমে ঘামে উপার্জিত অর্থ বাংলাদেশে প্রেরণ করবে সেটা সহজ পদ্ধতিতে পাঠাতে পারছে কিনা, এই সকল বিষয়গুলো কিন্তু আমাদেরকে মনোযোগ দিতে হবে। বাইল্যাটারাল এগ্রিমেন্টের কথাও আমরা সবসময় বলছি, দ্বিপাক্ষিক চুক্তি এবং বহুপাক্ষিক ফোরামগুলোতে ওই যে নিরাপত্তার বিষয়টিকে বড় করে নিয়ে আসা, অর্থাৎ জিএফএমডিতে ইত্যাদি ফোরামগুলোতে এগুলো নিয়ে আসা। 30টা লেবার অ্যাটাশের অফিস যেগুলো রয়েছে তার ভেতরে 7টা অফিসই উন্নত বিশ্বের, যেখানে আমার লেবার যায় না। এইগুলো ওখান থেকে উইথড্র করে একেবারে সোজা যেখানে আমার লেবার মাইগ্রেন্ট যায় সেখানে নিয়ে চলে আসার জন্য। বিদেশে যেতে সবচেয়ে বেশি অর্থ খরচ করতে হয় বাংলাদেশিদের। সিন্ডিকেট আর এজেন্সির অসুস্থ প্রতিযোগিতায় অভিবাসন ব্যয় বেড়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। নেপালের চেয়ে 4 থেকে 5 গুণ বেশি টাকা দিয়ে তারা সৌদি আরব, কাতার, তারপরে হচ্ছে মালয়েশিয়া, এতে প্রতি জায়গায় 4 থেকে 5 গুণ টাকা বেশি দিয়ে আমাদের শ্রমিকরা যাচ্ছে। এবং বেতন তুলতে ওদের যেখানে 4 থেকে 7 মাসের মতো লাগে, আমাদের এখানে 17 মাসও লাগছে বেতন তুলতে। আর বেতনের বেলায়ও যে কম বেতন, এই দুটো জায়গায় কিন্তু আমাদের দায়বদ্ধতা রিক্রুটিং এজেন্সি। তো এখন রিক্রুটিং এজেন্সিকে যদি আমরা বাধ্য না করি যে তুমি এত দামে ভিসা কিনতে পারবা না, তুমি এর কমে চাকরিতে নিয়োগ দিতে পারবা না। চ্যালেঞ্জ হচ্ছে বহুমুখী চ্যালেঞ্জ। আমাদের অভিবাসন ব্যয়টা কমিয়ে আনবার জন্য যারা স্টেক হোল্ডার রয়েছেন, যারা কর্মী প্রেরণ করেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, লেবার রিসিভিং কান্ট্রিতে সকলের মধ্যে কিন্তু একটা আলাপ আলোচনা হতে হবে। তাহলে আমরা অভিবাসন ব্যয়টা কমিয়ে নিয়ে আসতে পারবো। তা না হলে কিন্তু আমাদের অভিবাসন ব্যয়টা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। অভিবাসী কর্মীদের ভালো কাজের জন্য দক্ষতা উন্নয়নে জোর দেওয়ার তাগিদ বিশ্লেষকদের। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। নতুন বছরে যুক্তরাষ্ট্রে আরও বাড়বে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাপট। ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান পার্টি সহ বাজার সম্প্রসারণের পক্ষে কংগ্রেসও লগ্নি করার পরামর্শও দিচ্ছেন বিশ্লেষকরা। বিটকয়েনের দাম $1,07,000 ছাড়িয়েছে। তবে বাংলাদেশে বিটকয়েনে লেনদেন শাস্তিযোগ্য অপরাধ। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরই তরতর করে বাড়ছে ডিজিটাল মুদ্রা বিটকয়েনের বিনিময় মূল্য। এর দাম $1,00,000 ছাড়ানোর পরই স্বাগত জানান প্রেসিডেন্ট ট্রাম্প। নির্বাচনী প্রচার অভিযানের সময় ডোনাল্ড ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি নিয়ে বেশ ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। প্রতিশ্রুতি দেন ক্রিপ্টোকারেন্সি বান্ধব পরিবেশ তৈরির।
আমি ক্রিপ্টোকারেন্সির ভবিষ্যৎ নিশ্চিত করব এবং এটি যুক্তরাষ্ট্রের অর্থনীতির অংশ হয়ে উঠবে আর বিটকয়েনের রাজধানী হবে যুক্তরাষ্ট্র। এখন 50 মিলিয়ন ব্যক্তির কাছে ক্রিপ্টোকারেন্সি রয়েছে, এদের স্বার্থ সুরক্ষায় পদক্ষেপ নেবে প্রশাসন। বৈশ্বিক আর্থিক বাজার বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রে বিটকয়েনের দাম আরও বাড়তে পারে। এটা স্পষ্ট যে আগের তুলনায় নতুন মার্কিন প্রশাসন ক্রিপ্টোকারেন্সির প্রতি আরো সদয় হবে। হোয়াইট হাউস, সিনেট কিংবা রিপাবলিকান পার্টি সবারই সেটার প্রতি সমর্থন রয়েছে, তাই বিটকয়েনের মূল্য বৃদ্ধির যে ধারা সেটা আগামীতেও অব্যাহত থাকবে। বিনিয়োগ বাজারে বিটকয়েন বেশ গুরুত্ব পাচ্ছে। বিশ্লেষকদের মতে অনেক বিনিয়োগকারী বিটকয়েনে লগ্নি করাটাকে নিরাপদ মনে করেন। সম্পদ হিসেবে বিটকয়েনকে চাইলেই অগ্রাহ্য করা যাবে না। আপনি যখন স্টক, বন্ড, স্বর্ণের কথা চিন্তা করবেন তখন দেখবেন যে বিটকয়েনও উপযুক্ত মাধ্যম। আভাস মিলেছে মার্কিন নতুন প্রশাসন ক্রিপ্টোকারেন্সির বিষয়ে ইতিবাচক কাঠামো তৈরি করবে। তবে বাংলাদেশে ডিজিটাল মুদ্রা লেনদেন সরকারিভাবে নিষিদ্ধ। বিটকয়েন, লাইটকয়েন বা অন্য ডিজিটাল মুদ্রা ব্যবহার করলে তা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ। সোবাহান চৌধুরী, যমুনা নিউজ। উত্তরাঞ্চল সহ সারা দেশে অনুভূত হচ্ছে শীতের দাপট। ভোর থেকেই কনকনে ঠান্ডা বাতাস, ভারী কুয়াশায় আচ্ছন্ন থাকে চারপাশ। শীতের আরো খবর জানবো। যশোরে যেতে চাই, আমার সহকর্মী জাহিদ হাসান সেখানে রয়েছেন। জাহিদ, গেল কয়েকদিন ধরেই তো তাপমাত্রার পারদ নিম্নমুখী। আজ সেখানে শীত কেমন অনুভূত হচ্ছে এবং সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদের। ইশরাত, যশোরের যে শীতের যে বলেছিল যে শীত, সেটা আজকে তাপমাত্রা কিছুটা বেড়েছে। আজকে যশোরের সর্বনিম্ন তাপমাত্রা 12.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। এর আগে যশোরে 8.8 থেকে 9 হচ্ছে, এর ভিতরে যশোরের তাপমাত্রা বিরাজ করছিল। যে শীতের যে কুয়াশা কম থাকার কারণে এতদিন শীত হচ্ছে থাকলেও আজকে স্বাভাবিক সময়ের মতো শীতের প্রভাব তারা করছে আর কি। কমিটি মানুষ আছে শীতের প্রভাব তারা করছে আর কি। অনেকটা কাজের সংকটে তারা এই যে দাঁড়িয়ে আছে এখানে। আমরা খোঁজ নিয়েছি শীতের প্রভাবে যশোরে যে জেনারেল হাসপাতাল, সেখানে কিছুটা রোগীর সংখ্যা বেড়েছে। শিশু থেকে বৃদ্ধ সব ধরনের যে রোগী আছে তারা বেড়েছে। এছাড়া আমরা দেখি জেলা প্রশাসন সেভাবে এখনো কম্বল বিতরণ শুরু করেনি শীত নিবারণের জন্য। আমরা জেলা পুনর্বাসন কি অবস্থা যশোরের এবার শীতের? আপনি শীত আছে, কম বেশি আছে। শীত যেভাবে চলছে তো সামনে আরো পড়তে পারে শীত। আমাদের যে স্থানীয় কম্বল বিতরণ করছে তারা যে 10,000 কম্বল পেয়েছে। এবার প্রধান কম্বল বিতরণ করছে তারা যে 10,000 কম্বল পেয়েছে। এবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এছাড়া 24 লক্ষ টাকা বরাদ্দ পেয়েছে। সব মিলে এখনো সে পরিমাণ কম্বল বিতরণ শুরু হয়নি। ফলে যে অসহায় এবং নির্ময় যেসব মানুষ আছে তাদের ভিতরে যে এক ধরনের অস্বস্তি বিরাজ করছে। এই ছিল সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। মাত্র 2 মাসের জন্য চালু যাতায়াত, তার উপর নানা বিধি নিষেধে সেন্ট মার্টিনে আশঙ্কাজনক হারে কমেছে পর্যটক সংখ্যা। এতে ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় সেখানকার মানুষ। লোকসানে পড়েছেন হোটেল, রিসোর্ট ব্যবসায়ীরাও। তাদের মত, পর্যটক নিয়ন্ত্রণের সরকারি সিদ্ধান্ত আত্মঘাতী। ক্ষতিগ্রস্ত হবেন বিনিয়োগকারী এবং পর্যটন খাত সংশ্লিষ্টরা। সেন্ট মার্টিন থেকে ফিরে আরিফুর রহমান সবুজের রিপোর্টে বিস্তারিত ছবি তুলেছেন জিহাদ ইসলাম। সমুদ্রের বুক চিরে হামাগুড়ি দিয়ে উঠে আসা লাল টুকটুকে সূর্য কিংবা দিন শেষে সমুদ্রের বুকে হারিয়ে যাওয়া গোধূলির মোহনীয় রূপ। পর্যটন গন্তব্য হিসাবে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন সৌন্দর্য পিপাসুদের পছন্দের শীর্ষে। তবে এবার এই চিত্র কিছুটা ভিন্ন। পর্যটনের ভরা মৌসুমেও সেন্ট মার্টিনের বেশিরভাগ রিসোর্ট আর কটেজ একেবারেই খালি। কেউ বুকিং পেয়েছেন 1 বা 2টি, কেউ তাও
তাও পাননি। প্রতিদিন গড়ে দ্বীপটিতে ভ্রমণ করছেন মাত্র 800 থেকে 1000 পর্যটক। 7টা প্রপার্টির আমার ম্যাক্সিমাম 3টা প্রপার্টিতে হয়তো আজকে আমার গেস্ট আছে, বাকিগুলো আমার ফাঁকা পড়ে আছে। ম্যাক্সিমাম 700 মানুষ আসতেছে এখন পর্যন্ত, যেই অবস্থা দেখলাম। তো এখন সেই ক্ষেত্রে আমার মানে সিজনের পরে বলতে পারবো যে আদৌ আমি কি আমি যেই চালানটা আমার সেটা তুলতে পারবো কিনা। কোনোভাবেই 2 মাসে কোনো ব্যবসায় টিকবে না। হ্যাঁ, যদি এরকম কিছু মনে করে যে ব্যবসায়ীদেরকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করে দ্বীপ থেকে বের করে দেওয়া, তাহলে ঠিক আছে। অথচ অন্যান্য বছর এই সময়ে প্রতিদিন সেন্ট মার্টিন ভ্রমণ করতেন অন্তত 5 থেকে 6000 পর্যটক। এবার ভ্রমণের এই সংখ্যা 2000 নির্ধারণ করে দিয়েছে সরকার। ফলে মৌসুম শুরু হলেও মুখে হাসি ফোটেনি স্থানীয়দের। পুরাপুরি 2-4 মাস পাইতাম, কোনো রকম আমরা চলতে বাচ্চা কাচ্চা নিয়ে খাইতে পারতাম। এভাবে হয় কিন্তু তো পর্যটক আসবে না। যদি সেন্ট মার্টিন আসতে পাসপোর্ট লাগে, ভিসা লাগলে তো পর্যটক কোনোদিন আসবে না। একসময় সাগরে মাছ ধরাই ছিল দ্বীপের বাসিন্দাদের জীবিকার একমাত্র অবলম্বন। পর্যটনের প্রসারে এখন দ্বীপের 10,000 বাসিন্দার সবাই নির্ভরশীল এই শিল্পের উপর। সরকারের এই বিধিনিষেধে জীবিকায় টান পড়বে বলছেন তারা। এরকম নিয়ে তো আমাদের পেট চলবে না। যারা মাছ ধরতে পারে তো মাছ ধরবে, যারা মাছ ধরতে না পারে কি করবে? এরা তো খুব অবস্থা খারাপ হয়ে যাবে। এখন অবস্থা একটু খারাপ। আগে হয়তো ধরেন পার ডে আমাদের ইনকাম 4000, 5000, 3000 এভাবে ইনকাম হতো। আগে সেন্ট মার্টিন ভ্রমণ করা যেত অক্টোবর থেকে মার্চ পর্যন্ত। নতুন সিদ্ধান্ত অনুযায়ী পর্যটকরা দ্বীপটিতে যেতে পারবেন ডিসেম্বর এবং জানুয়ারি, এই 2 মাস। জানিয়ে আপত্তি পর্যটন খাত সংশ্লিষ্টদের। কর্মসংস্থান বা বিকল্প কোনো কিছু ব্যবস্থা না করে কিভাবে পর্যটনটাকে বন্ধ করে দেবে? পরিবেশ মন্ত্রণালয়ের যে সমস্ত সিদ্ধান্তগুলো নিয়েছে এগুলো দ্বীপবাসী প্রত্যাখ্যান করেছে। ফেব্রুয়ারি মাসটা যাতে আমাদের সিজন দেয়, আমরা চাই আমাদের সেন্ট মার্টিনের মাটি এবং মানুষ এবং পরিবেশ রক্ষা হোক। সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দা 10 থেকে 12,000 হলেও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দ্বীপটির পর্যটনের সাথে জড়িয়ে আছেন লাখো মানুষের জীবন জীবিকা। প্রতি বছর পর্যটনের এই মৌসুমের জন্য অপেক্ষা করেন ছোট্ট এই দ্বীপটির বাসিন্দারা। তাদের জীবন জীবিকাও নির্ভর হয়ে পড়েছে এই খাতের উপর। তারা মনে করছেন সরকারের সদিচ্ছা থাকলে এই খাতকে বাঁচিয়ে রেখেও সেন্ট মার্টিনের পরিবেশ এবং প্রতিবেশকে বাঁচিয়ে রাখা সম্ভব। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, সেন্ট মার্টিন। দুটি ফিশিং বোটে থাকা 78 জন নাবিক ও জেলেকে ফিরিয়ে আনা যায়নি 9 দিনেও। বর্তমানে তারা আছেন ভারতীয় নৌবাহিনীর হেফাজতে। সবশেষ অবস্থা জানিয়ে মালিক পক্ষকে অডিও বার্তা পাঠিয়েছেন এক নাবিক। ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছে সামুদ্রিক মৎস্য দপ্তর। ভারতীয় নৌবাহিনীর হেফাজতে থাকা বাংলাদেশি ফিশিং বোট এফবি লায়লা 2 এর ক্যাপ্টেন রাজীব চন্দ্র শীল এভাবেই এসএসবির মাধ্যমে নিজেদের সর্বশেষ অবস্থা জানিয়ে এই বার্তা পাঠান মালিক পক্ষকে। মেঘনা 5 ও লায়লা 2 নামের ফিশিং বোট দুটির বর্তমান অবস্থান ভারতের উড়িষ্যার প্যারাদ্বীপে। 9 দিন ধরে সেখানে আটকা 78 জন নাবিক ও জেলে। ওরা বিনিময় চাচ্ছে। বিনিময় মানে ওনাদের অ্যারাউন্ড 95 ক্রু যাদেরকে 2 মাস আগে আমাদের এখানে ধরা হয়েছিল, তো ওদেরকেই চাচ্ছে আর কি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এখানে গিয়ে আমি কথা বলছিলাম গত পরশু, তো উনিও একই কথাই বলল। তাদের ফিরিয়ে আনতে 2 দেশের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে বলে দাবি সামুদ্রিক মৎস্য দপ্তরের। আলোচনা চলছে যে কিভাবে অতি সহজে এই লোকগুলাকে ছাড়াই নিয়ে আসা যায়। এর মধ্যে আবার এমবাসি, আমাদের এমবাসি, আবার ওই এমবাসির মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়, আবার পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের এমবাসির মাধ্যমে এই ইন্ডিয়াতে যোগাযোগ করতেছে। সাগরে মাছ ধরতে গিয়ে আটক হওয়া এবং উদ্ধারে বিলম্বে হতাশ অন্যান্য বোটের জেলেরা। দ্রুত জায়গা করে দরিয়া নিচে দ্রুতভাবে যেমন ছাড়িয়ে দেয় সরকারের যেন আমাকে সুস্থভাবে সমস্তভাবে যেন লোক ছেড়ে দিতে হয়। ভারতে যে ধরে নিয়ে গেছে সরকার যেন দ্রুতভাবে ছেড়ে দেওয়া হয়, দ্রুত গতিতে আমাদের জেলেদেরকে যেন উনি ছাড়িয়ে নিয়ে আসে। গত 9 ডিসেম্বর খুলনার হিরন পয়েন্ট থেকে 2টি ফিশিং বোট সহ 78 জনকে ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড।
পরে হস্তান্তর করে দেশটির নৌবাহিনীর কাছে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। মাগুরায় ছাত্র আন্দোলনে নিহত ছাত্রদল নেতা মেহেদীর ঘর আলো করে এসেছে ফুটফুটে এক কন্যা সন্তান। এমন আনন্দের বার্তার মাঝেও যেন বিষাদের ছায়া। মেহেদীর স্মৃতি হিসেবে তার মেয়েকেই আঁকড়ে আছে পরিবার। মায়ের কোল আলো করে এসেছে মেহেরিমা, কিন্তু পিতার আদর বঞ্চিত এই নবজাতক। কেননা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মারা গেছে তার বাবা। বছরখানেক আগে পারিবারিকভাবে ব্যবসায়ী মেহেদী হাসান রাব্বির সাথে বিয়ে হয় রুমি খাতুনের। গত 11 ডিসেম্বর স্থানীয় একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন রুমি। পিতৃহীন সন্তানের ভরণ পোষণ নিয়ে দুশ্চিন্তায় পরিবার। আমার বাচ্চাকে মানুষের মতো মানুষ করতে পারি। আমার মনে চায় 5-6 মাস হয়ে গেলে একটু কিছুই হচ্ছে না, বিচার টিচার একটু ঠিক পাচ্ছি না। তারা যে বাচ্চাটা কিটা দেখবে, কি করবে। বাচ্চাটা হয়তো ভাই থাকলে তার যে ভবিষ্যৎ, এটা নিয়ে আমাদের ভাবতে হতো না। ভাইয়ের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসে, দ্রুত সময়ে তাদের বিচার প্রতিষ্ঠিত করে। ছাত্র জনতা অভ্যুত্থানে গত 4 আগস্ট মাগুরা শহরে গুলিবিদ্ধ হন মেহেদী। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জেলা ছাত্রদলের এই যুগ্ম সাধারণ সম্পাদক। জুলাই অভ্যুত্থানে মাগুরা রাজপথে সামনের থেকে নেতৃত্ব দেওয়ার সময় সুস্পষ্ট টার্গেট করে রাব্বি ভাইকে নিহত করা হয়েছে। আমার নিজেরই চড়রা গুলি লাগছিল, তার মুহূর্তেই দেখি যে রাব্বি ভাইকে ওই সাথে করে নিয়ে আসতে ঠিক এইখানে গুলি লাগছে। এই বাচ্চাটা বড় হোক, আমরা প্রতি বছর ইনশাআল্লাহ এর দেখভাল করব। শহীদ রাব্বি সহ বাংলাদেশে যত শহীদ পরিবার আছে তাদের জন্য আমাদের নেতার নির্দেশনা অনুযায়ী সকল ধরনের সহযোগিতা আমাদের রয়েছে এবং এটা অব্যাহত থাকবে। এই কন্যা সন্তানের ভবিষ্যৎ নিয়ে আমাদের কিছু দায়িত্ব আছে। আমি যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াশিকুর রহমান কল্লুল, আমি তাদের পাশে থাকবো বলে আমি তাদেরকে আশ্বস্ত করেছি। মেহেদী নিহতের ঘটনায় গত 13 আগস্ট সদর থানায় হত্যা মামলা করেন তার ভাই। তাতে আওয়ামী লীগের সাবেক 2 সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর ও বীরেন শিকদার সহ 13 নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়। তবে এখন পর্যন্ত গ্রেফতার হয়নি কেউ। সাবরিনা লিজা, যমুনা নিউজ। পটুয়াখালীর বাউফলে 2 শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় মামলার অভিযুক্ত রিশাদকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে গ্রেফতার দেখানো হয় তাকে। এর আগে কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এক ছাত্রকে ইভটিজিং করার প্রতিবাদ করে সহপাঠীরা। এর জেরে পরদিন বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে কলেজ শিক্ষার্থীদের উপর হামলা করে কিশোর গ্যাং কমরেডের সদস্যরা। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সাব্বির ও জহির আহত হয় এতে। এই ঘটনায় বাউফল থানায় হওয়া মামলায় রিশাদকে গ্রেফতার করা হয়েছে। শিক্ষার্থীরা জানাচ্ছে, হামলাকারীদের মধ্যে কমরেড গ্যাংয়ের সদস্যরা ছাড়াও প্রায় 15 জন বহিরাগত ছিল। এই গ্যাংয়ের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে একাধিক মামলা চলমান রয়েছে। ইনজুরিতে পড়ে একসময় ভেবেছিলেন শেষ হয়ে গেছে ক্রিকেট ক্যারিয়ার। সেই আলাউদ্দিন বাবুই এখন NCL T20 টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী। টুর্নামেন্ট সেরা হওয়াই লক্ষ্য রংপুরের এই পেস অলরাউন্ডারের। শাহিন আলমের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন হাসান আল মারুফ। 5 ম্যাচ 11 উইকেট, গড় 8। অবাক করা বিষয়, এবারের NCL T20তে তার ইকোনমি মাত্র 4.45। তবে তার চেয়েও বেশি অবাক করতে পারে যদি জানেন অনেককে ছাপিয়ে শীর্ষ উইকেট শিকারী হিসেবে এই পরিসংখ্যানের পাশে আছে আলাউদ্দিন বাবুর নাম। ঘরোয়া ক্রিকেটে বেশ পরিচিত এক মুখ হলেও সেই গণ্ডি পেরিয়ে আসতে পারেননি আন্তর্জাতিক অঙ্গনে। মাঝে একেবারেই হারিয়ে যাওয়া এই অলরাউন্ডার বল হাতে এবার মাতাচ্ছেন NCL T20। আসলে এরকম পারফরমেন্স করার পরে যখন আপনি কন্টিনিউ টানা 5টা ম্যাচ ভালো খেলবেন, অনুভূতি অবশ্যই ভালো থাকবে। না, অ্যাকচুয়ালি টুর্নামেন্টের আগে কখনোই ভাবিনি যে এরকম স্টেট এসে দাঁড়াবে আমার। টুর্নামেন্টের আগে আমি NCL টুর্নামেন্টে খেলিনি, 4-ডে ম্যাচটা। আমার প্রিপারেশনটা ছিল শুধুমাত্র হোয়াইট বল ক্রিকেট নিয়ে, কারণ আমি T20 এবং ODIগুলো যেগুলো প্রিমিয়ার লিগ হয় সেই জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। তো হয়তোবা এটা একটু হেল্প হয়েছে।
ঘরোয়া পরিসরে নিয়মিত খেলায় অলরাউন্ডার মাঝের কয়েক বছর ছিলেন একেবারেই আড়ালে। ইনজুরির কারণে ক্রিকেটার ফিরতে পারবেন না ছিল এমন ভাবনাও। 2017 সালের প্রথম ইনজুরিটা আসে, তখন প্রায় 2 বছরের মতো কিছুটা ক্রিকেট থেকে পিছনে ছিলাম আমি। নি সার্জারি হয় পরপর 2টো। সার্জারির পরে আসলে অনেক লম্বা সময় মাঠের বাইরে থাকতে হয়। সেই সময় একটা সময় মনে হচ্ছিল যেন যে ক্রিকেট খেলাটা থেকে আর মনে হয় খেলা হচ্ছে না ক্রিকেট। তখন মিজানুর রহমান বাবুল স্যার, যে মানুষটা একদম মানে কাছে থেকে আমাকে হেল্প করে। বয়স 33 পেরিয়েছে, ক্যারিয়ার নিয়ে নেই বড় কোনো স্বপ্ন। ভালো খেলে টুর্নামেন্ট সেরার পুরস্কার জয়ই এখন মূল লক্ষ্য আলাউদ্দিন বাবুর। আলটিমেটলি যদি বলতে চান তাহলে আমার লাইফ গোল যেটা, সেটা হচ্ছে যে এই টুর্নামেন্টটা আমি কখনো চিন্তা করিনি যে আমি এইখানে এই করব, এরকম কিছু করব। আমি যখন যে টুর্নামেন্টটা খেলি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি যেন এই টুর্নামেন্টের সেরা প্লেয়ারটা হতে পারি। তো আলটিমেটলি আমার চেষ্টা ওটাই থাকবে, যেহেতু হাইয়েস্ট উইকেট টেকারে আছি, চেষ্টা করবো যেন প্রতি ম্যাচে উইকেট নিতে পারি। বরিশালের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে তুলে নিয়েছেন ক্যারিয়ার সেরা 9 রানে 4 উইকেট। ক্রিকেটটা যেই সংস্করণেই খেলুক, ফিরে আসার গল্পে আলাউদ্দিন বাবু নিশ্চয়ই চাইবেন সেরাটা দিয়ে বাকিটা সময় উপভোগ করতে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট। সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর মারাত্মক অস্তিত্ব সংকটে ইরান সমর্থনপুষ্ট এক্সিস অব রেজিস্ট্যান্স ইসরায়েলি হামলায় দুর্বল হামাস হিজবুল্লাহর মতো সশস্ত্র গোষ্ঠীগুলোর জন্য এটি বড় ধাক্কা। বিশ্লেষকরা বলছেন ভয়াবহ ঝুঁকির দিকে এগিয়ে যাচ্ছে আয়াতুল্লাহ খামেনির দেশ, যা মোকাবেলায় বড় পরিবর্তন আসবে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস, লেবানন ও ইয়েমেনের হিজবুল্লাহ হুতিসহ বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী নিয়ে গঠিত ইরানের এক্সিস অফ রেজিস্ট্যান্স। ইসলামিক রেভলিউশনের সময় 1979 সাল থেকে তেল আবিবকে প্রতিরোধ করতে মিলিশিয়াদের বিশাল এই নেটওয়ার্ক তৈরি করে তেহরান। বলা হচ্ছে সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর ইতিহাসের সবচেয়ে দুর্বল অবস্থানে ইরান নেতৃত্বাধীন অক্ষশক্তিটি। ইসরায়েলে হামাসের 7 অক্টোবরে নজিরবিহীন হামলার পর গোষ্ঠীটির বিরুদ্ধে অভিযানে নামে আইডিএফ। হামাস নির্মূলে 1 বছরেরও বেশি সময় ধরে চলছে নেতানিয়াহু বাহিনীর সেই অভিযান। দীর্ঘ 14 মাসের বোমাবর্ষণে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে ফিলিস্তিনি মুক্তিগামী গোষ্ঠীটি। একই ঘটনা হিজবুল্লাহর ক্ষেত্রেও। হামাসের প্রতি সংহতি দেখিয়ে তেল আবিবের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়ায় লেবাননের সশস্ত্র গোষ্ঠীটিও। কিন্তু ইহুদি বাহিনীর হামলায় একের পর এক শীর্ষ কমান্ডারকে হারিয়ে রীতিমতো নেতৃত্বহীন অবস্থায় হিজবুল্লাহ। সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর বন্ধ হয় ইরানের কাছ থেকে অস্ত্র পাওয়ার সাপ্লাই রুটও, যেটি ছিল এক্সিস অফ রেজিস্ট্যান্সের সবচেয়ে শক্তিশালী খ্যাত হিজবুল্লাহর জন্য সর্বোচ্চ ধাক্কা। এতদিন যেসব গোষ্ঠীগুলোর উপর ভিত্তি করে দাঁড়িয়েছিল ইরানের এক্সিস অফ রেজিস্ট্যান্স, তাসের ঘরের মতো সেগুলোর ভাঙনে চরম বিপদে পড়তে যাচ্ছে তেহরান, এমন শঙ্কা বিশ্লেষকদের। ইসরায়েলের কারণে ইরানের সব প্রক্সি গ্রুপই তাসের ঘরের মতো ভেঙে যাচ্ছে, আর সিরিয়াতে তো পুরোপুরি ধ্বংসই হয়ে গেছে। ইয়েমেনের হুতি ছাড়া কার্যত এই অঞ্চলে শক্তিশালী আর কোনো সশস্ত্র গোষ্ঠীই নেই। এটা সম্পূর্ণভাবে ইরানের আঞ্চলিক আধিপত্যের নজিরবিহীন পতন। বিশ্লেষকদের মতে ইরাকের শিয়া মিলিশিয়া আর ইয়েমেনের হুতি বিদ্রোহীরা থাকলেও ইসরায়েলের বিরুদ্ধে তারা খুব বেশি কার্যকরী নয়। উদ্ভূত পরিস্থিতিতে ইরানের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নীতিতে শিগগিরই পরিবর্তন আসবে ধারণা তাদের। অক্ষশক্তির যা অবশিষ্ট আছে তাই নিয়ে নিজেদের পুনঃস্থাপন করতে চাইবে ইরান। জোটকে আরও শক্তিশালী করতে আঞ্চলিক সম্পর্কগুলোর মধ্যে হয়তো সমঝোতা আনবে তেহরান। প্রতিরক্ষা নীতিতেও আসবে উল্লেখযোগ্য পরিবর্তন। এতদিন যে নীতির ওপর প্রতিরোধ অক্ষের প্রভাব ছিল। যদিও ভিন্ন কথা ইরানের সর্বোচ্চ নেতা খামেনির মুখে। দাবি আগের চেয়েও শক্তিশালী হয়েছে ইরানের নেতৃত্বাধীন জোটটি। তারা ভাবছে যে প্রতিরোধের অক্ষের সমাপ্তি ঘটেছে, কিন্তু তারা মারাত্মক ভুলের মধ্যে রয়েছে। ইহুদিবাদীরা বিশ্বাস করছে যে তারা সিরিয়াকে ব্যবহার করে হিজবুল্লাহকে মুছে ফেলবে, কিন্তু নির্মূল হবে ইসরায়েলি। তবে কেমন হবে সিরিয়ার নতুন প্রশাসন, তার উপর অনেকটাই নির্ভর করছে ইরানি অক্ষশক্তির ভবিষ্যৎ। অনিক রহমান, যমুনা নিউজ।